আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। গুম খুনের বিচারে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর জন্য সরকারকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে বলেও জানান তিনি। বলেন, বিচার নিশ্চিত করার জন্যই নির্বাচন চায় বিএনপি। দেশের মাটিতেই শেখ হাসিনার বিচার দাবি করেন বিএনপি মহাসচিব। রুদ্র রফিকের রিপোর্টে বিস্তারিত। বাবা আমার নামটা আয়না ঘরের ভিতরে লিখে রাখছিল। আমি জানি না আমার বাবা এখনো বেঁচে আছে কিনা, কিন্তু আমি আমার বাবাকে ফেরত চাই। শিশু আদিবার বাবাকে ফিরে পাওয়ার আহাজারিতে ভারী হয়ে ওঠে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবার আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা তাদের স্বজনদের ফিরিয়ে দেওয়ার আকুতি জানান। আমার বাবা তো শুধু একটা বিএনপি দল করতো, তার জন্য এত বড় শাস্তি 12 বছর ধরে আমার বাবাকে আটকে রেখে দিয়েছে। যারা এই গুমের সাথে জড়িত তাদের কঠোরভাবে বিচার হোক। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বৈরাচার হাসিনা সরকারের দুর্বিষহ নির্যাতনের কথা স্মরণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। ওই দরজার দিকে তাকিয়ে থাকে, যদি তার বাবা ফিরে আসে। বিএনপি ক্ষমতায় গেলে গুম খুনের বিচারের প্রতিশ্রুতি দেন তিনি। অন্তর্বর্তী যে সরকার, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। শিশুগুলো, তাদের আত্মীয়দের, তার মায়েদের, তার ভাইদের যে কান্না, সেই কান্নাকে বন্ধ করার, এটার জন্য তাদেরকে অবশ্যই জবাবদিহি করতেই হবে। কারণ এটা আমাদের একটা দাবি ছিল যে এগুলো বিচার করতে হবে। খুনের দায়ে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি দাবি করেন বিএনপি মহাসচিব। আজকে এটা প্রমাণিত হয়েছে যে হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। বিএনপি সেই নির্বাচন চায় এই বিচারকে নিশ্চিত করার জন্য, বিচারগুলোকে ত্বরান্বিত করার জন্য। এর আগে জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মানবাধিকার সংস্থা আয়োজিত এক আলোচনা সভায় নতুন নতুন পদ্ধতির কথা না বলে জনগণের উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। আপনারা যারা আজকে বুঝে না বুঝে বিভিন্ন দাবি তুলে আজকে নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তারা কি প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছেন কিনা সেইটি কি বিবেচনা করেছেন? এদিকে উত্তরায় বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান বলেন, উন্নয়নের নামে স্বৈরাচার আওয়ামী সরকার মানুষের পাশাপাশি পরিবেশেরও ক্ষতি করেছে। সম্ভবত সবচেয়ে ঘন বসতিপূর্ণ দেশ। রুদ্র রফিক, RTV, ঢাকা। স্বার্থান্বেষী একটি মহল ক্ষমতায় যেতে নীল নকশা তৈরি করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে শাহবাগ চত্বরে ইসলামী ছাত্র আন্দোলনের 34তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে তিনি এমনটা বলেন। দেশের স্বার্থে নয়, ব্যক্তিগত স্বার্থে কিছু দল পিআর চায় না দাবি করে গণভোটের মাধ্যমে পিআরের ব্যাপারে জনমত যাচাইয়ের চ্যালেঞ্জ জানান সৈয়দ রেজাউল করিম। সংস্কার ও বিচারের ওয়াদা অন্তর্বর্তীকালীন সরকার ভঙ্গ করেছে অভিযোগ করে পুরাতন পদ্ধতিতে নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন চরমোনাই পীর। সিংহভাগ রাজনৈতিক দল বাংলাদেশের, তারা কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। যদি আপনারা নাই চান, আমরা পরিষ্কারভাবে বলছি, গণভোটের ব্যবস্থা করেন। আমরা আর সেই কালো টাকার দৌরত্ব, আর এই পেশি শক্তি গুন্ডাদের তাণ্ডব, আর দিনের পর রাতে বাক্সে ঢুকিয়ে আমাদের দেশকে আবার সন্তান হারা করবে, এই পদ্ধতির নির্বাচন আমরা চাই না, হতে দেব হবে না এবং করতে পারবে না ইনশাআল্লাহ। শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে উপদেষ্টা প্রেস উইং এর এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশের কোনো টেলিভিশন, সংবাদ ও অনলাইনগুলোতে ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার প্রথমবারের মতো সত্যিকার অর্থে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলেও জানানো হয়।
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজ। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে টম অ্যান্ড্রুজ বলেন, আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুটিকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘের সম্মেলন দীর্ঘায়িত সংকটের একটি সুস্পষ্ট সমাধানের পথ তৈরি করবে আশাবাদ ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, আশ্রিত রোহিঙ্গাদের জন্য সাম্প্রতিক আর্থিক সহায়তা হ্রাসের ফলে স্বাস্থ্য ও শিক্ষা সহ প্রয়োজনীয় সেবায় বড় ধরনের প্রভাব পড়ছে। রোহিঙ্গা ইস্যুতে আগামী 25 আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিতব্য স্টেক হোল্ডার সংলাপে অংশ নিতে বাংলাদেশ সফর করছেন অ্যান্ড্রুজ। ওই সংলাপের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক আইনসহ সীমান্ত নীতির তোয়াক্কা না করে রোহিঙ্গা সহ প্রায় 20,000 মানুষকে বাংলাদেশে জোর করে পাঠিয়েছে ভারত। প্রতিবেশী দেশের এমন অব্যাহত আচরণের মধ্যেই হতে যাচ্ছে সীমান্ত সম্মেলন। বিজিবির সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদুর রহমান মনে করেন, এটি ভারতের ডিপ্লোমেসি দৈন্যতা, কারণ তারা চাইলেই বৈধ উপায়ে এই কাজটি করতে পারে। বিষয়টি সীমান্ত সম্মেলনে গুরুত্ব দিয়ে তোলা উচিত। দেখুন এআর বাদলের 3 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব। এবছরের 14 জুন পুশিন বা জোর করে ভারত বাংলাদেশে বেশি সংখ্যক মানুষ পাঠায়। দিন রাত মিলিয়ে ঠাকুরগাঁও, লালমনিরহাট ও পঞ্চগড় সীমান্ত দিয়ে নারী, পুরুষ, শিশুসহ 44 জনকে পুশিন করেছে। একই বছরের 16 জুলাই দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত পুশিন করেছে 55 জনকে। এখন এই সংখ্যা প্রায় 20,000। এরা গত 2-3 বছর থেকে শুরু করে অতীতে 20-25 বছর আগে বিভিন্ন সময় নানান কাজে ভারতে গিয়েছিল। তবে তাদের মধ্যে তাদের সন্তানাদিও আছে, তারা ভারতের আধার কার্ড বা অন্যান্য ডকুমেন্টস পেয়েছিল, বাট পুলিশ বা বিএসএফ তাদের এগুলো রেখে দিয়ে তারপরে পুশিন করেছে। অধিকাংশ ক্ষেত্রে ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, গুজরাট, মহারাষ্ট্র সহ বিভিন্ন এলাকা থেকে তাদের পুশিন করেছে ভারত। এসব বিষয়ে বিজিবির সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদুর রহমান মনে করেন, প্রতিবেশী হিসেবে এটি ভারতের বৈরী আচরণ। সীমান্ত সম্মেলনে বিষয়টি সমাধানে আলোচনা চালিয়ে যাওয়া জরুরি। আমাদের তাদের পরিচয়টাকে ভেরিফিকেশন করতে হবে, করে আমরা নিশ্চিত করবো যে হ্যাঁ সে আমাদের দেশের লোক, তারপরে বর্ডারে এসে তাদেরকে আমরা টেক ওভার করব। এটাই বলো, মানে যে পদ্ধতি আছে, স্বীকৃত পদ্ধতি। এর পদ্ধতি যখন আপনি ভঙ্গ করছেন, সেটা তো আন্তর্জাতিক আইনের একটা লঙ্ঘন হচ্ছে, মানবতা বিরোধী, আইন বিরোধী কাজ। এটা বেসিক্যালি তাদের, আমি বলবো যে ডিপ্লোম্যাসির দৈন্যতা। পুশিন সহ সীমান্ত অপরাধ বন্ধে প্রতিবেশী হিসেবে ভারতকে মানবিক হওয়া প্রয়োজন বলেও মনে করেন অনেকে। এআর বাদল, RTV, ঢাকা। জনরোষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সবার আগে ভারত থেকে ফেরত পাঠানো উচিত। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে সংসদ সদস্য ও অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিনের নেতা আসাদুদ্দিন ওয়েইসি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সীমান্তবর্তী রাজ্যগুলোতে অনুপ্রবেশের অভিযোগে বাংলাভাষীদের আটক ও ফেরত পাঠানোর বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়। এ সময় তিনি বলেন, দেশকে সত্যি অনুপ্রবেশকারী মুক্ত করতে চাইলে শেখ হাসিনাকে দিয়েই শুরু করা উচিত ছিল। তিনি দিল্লিতে বসে বিভিন্ন বক্তব্য দিয়ে ভারতের সমস্যা তৈরি করছেন বলেও অভিযোগ হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানকে সম্মান জানিয়ে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান এই মুসলিম নেতা। শনিবার 3 দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। এছাড়া রোববার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে বসবেন ইসহাক দার। এতে 5 থেকে 6টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। 2024 সালের আগস্ট পরবর্তী বাংলাদেশের নতুন রাজনৈতিক পরিস্থিতিতে পাকিস্তানের মন্ত্রিসভার 3য় সদস্য হিসেবে ঢাকা সফরে আসছেন ইসহাক দার। চলতি বছরের এপ্রিলে ঢাকায় আসার কথা থাকলেও কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে সংঘাতের জেরে সফরটি শেষ মুহূর্তে স্থগিত করেন তিনি।
অস্থির নিত্যপণ্যের বাজার, বেশিরভাগ সবজির দাম আকাশ ছোঁয়া। দাম বেড়ে ডিমের ডজন এখন 150 টাকা, মসুর ডাল কেজিতে বেড়েছে 30 টাকা, বেড়েছে আটার দামও, কমেনি চালের দরও। বিক্রেতাদের অজুহাত বৃষ্টি ও পণ্যের সরবরাহ কম থাকা। ভোক্তারা বলছেন নজরদারির অভাবেই নিয়ন্ত্রণহীন বাজার। এ বিষয়ে আরও জানাচ্ছেন আলুমান খান। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টিতে প্রকৃতির উত্তাপ কমলেও কমেনি বাজারের নিত্যপণ্যের দাম। বেড়েছে সবজি থেকে শুরু করে ডিম, পেঁয়াজ, আটার দাম। হঠাৎ করেই বেড়ে গেছে প্রায় সব ধরনের ডালের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 30 টাকা। 1 কেজি মসুর ডাল কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে এখন 160 টাকা। ব্যাট বাড়াইছে ডালের প্রতি, 1 কেজিতে 6 টাকা বাড়াইলে আর ওইখান থেকে 6 টাকা বাড়াইলে 12 টাকা বাড়তে পারে। তো এখানে 1 কেজিতে 30 টাকা কেমনে? অনেকে কিনতেছে না, কবে এত দাম চান, বিশ্বাস হইতেছে না যে এত দাম কেমনে বাড়ে। 1 কেজি ডালে 30 টাকা। আসলে যে আটা নাই, আপনি যান সব ইন্ডাস্ট্রিতে যান, সবার কাছে দেখবেন যে আটা ভরা আছে, তাদের গোডাউনে আটা ভরা আছে, দিচ্ছে না, মার্কেটে দাম বাড়াচ্ছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি 180 টাকা করে, যা ছিল 160। 80 টাকার নিচে নামছেই না কোনো সবজির দাম। মাছও পাওয়া যাচ্ছে না 200-র নিচে। আমদানি কম, এই কারণে করলা উস্তার দামটা একটু বেশি। বৃষ্টির কারণে প্রচুর মাল নষ্ট হয়ে গেছে। পর্যাপ্ত মাল আপনার আনসিজনে দ্বারা ওইটা পলিস্টার রাখতে হয়, এই জন্য দাম বেশি। বৃষ্টির কারণে দাম বৃদ্ধির অভিযোগ থাকলেও কোনো একটি চক্র নিয়ন্ত্রণ করছে নিত্যপণ্যের দাম, বলছেন ক্রেতারা। ডিমের দাম, মুরগি এবং গরু গোস, এগুলা সমস্ত দাম আর কি সিন্ডিকেটের কারণে আমার বাড়তেছে। দাম বৃদ্ধির পিছনে কোনো কৃত্রিমতা থাকতেও পারে। ঊর্ধ্বগতির বাজারে নেই কোনো স্বস্তির খবর। ঊর্ধ্বগতিতেই বিক্রি হচ্ছে বিভিন্ন জিনিসপত্রের দাম। বিক্রেতাদের অভিযোগ, বৃষ্টির কারণেই দাম বাড়ছে বিভিন্ন সবজি এবং অন্যান্য পণ্যের। তবে ক্রেতাদের অভিযোগ, হয়তো কোনো একটা সিন্ডিকেট কাজ করছে। সঠিক নিয়ন্ত্রণই পারে এই ঊর্ধ্বগতির বাজার নিয়ন্ত্রণে আনতে। আলোয়ান খান, RTV, ঢাকা। এবছর জুনের মাঝামাঝি থেকে বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ, সাথে পাল্লা দিয়ে বাড়ছে চিকুনগুনিয়াও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 110 জনের। চিকিৎসকরা বলছেন জ্বরের সাথে যে কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালের শরণাপন্ন হতে। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু থেকে বাঁচতে জনসচেতনতা জরুরি। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। মহাখালীতে কোভিড ও ডেঙ্গু হাসপাতালের 3 তলায় রোগীদের জন্য নির্ধারিত ওয়ার্ড। সেখানে চিকিৎসা নিচ্ছেন 11 বছরের শিশু আয়েরা। দীর্ঘ কয়েকদিনের জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলে ডাক্তার জানায় ডেঙ্গু পজিটিভ। একই সমস্যা নিয়ে আরও 7 শিশু ভর্তি আছেন এই ওয়ার্ডে। এছাড়াও আইসিইউতে আছে আরও 1 শিশু। আমার খুব জ্বর থাকে আর দুর্বল লাগে, ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারি না। একটা ভীতি কাজ করতেছে, বাচ্চার যে কোনো সময় যে কোনো পরিস্থিতি হতে পারে। এছাড়াও জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু ও নারীসহ নানা বয়সী মানুষ, যাদের মধ্যে জ্বর, খিঁচুনির মতো উপসর্গ নিয়ে রক্তক্ষরণ সহ পাতলা পায়খানা, তীব্র মাথা ব্যথা নিয়ে ভর্তি হচ্ছে বেশিরভাগ মানুষ। জ্বর আসছিল, সাধারণ জ্বর, তারপরে তার থেকে খিঁচুনি আসছিল। যখন এখানে আমি আনছি তখন তাকে আইসিইউতে দেওয়া হয়েছিল। চিকিৎসকরা বলছেন জ্বরের সাথে অন্য কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বেশিরভাগ রোগী আসছে জ্বর নিয়ে। যে সাসপেক্টেড ডেঙ্গুগুলো আছে সেই পেশেন্টগুলো আমরা ভর্তি রাখছি এবং ম্যানেজমেন্ট করছি। এডিস মশার প্রজনন নিয়ন্ত্রণ ছাড়া পরিস্থিতি আরও জটিল হতে পারে, তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ। এই মশাটিকে নিয়ন্ত্রণে সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞানভিত্তিক প্রয়োগ ঘটাতে হবে। সঙ্গে সঙ্গে জনগণকেও এডিস মশা নিয়ন্ত্রণে সম্পৃক্ত হতে হবে, কারণ আমাদের বাড়ির আঙিনায় নিশ্চিত করতে হবে যেন কোনোভাবেই এডিস মশার প্রজনন না হয়। জনসম্পৃক্ততা ছাড়া আসলে এডিস মশা নিয়ন্ত্রণ করা বেশ কঠিন। আগামীর দিনগুলোতে এ সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে দরকার সরকারের কার্যকর উদ্যোগ ও জনসচেতনতা। আব্দুর রহিম, RTV, ঢাকা। ডাকসু নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুরু করেছেন ত্রুটিযুক্ত আবেদনকারীরা। চলবে 23 আগস্ট পর্যন্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি অপপ্রচারের অভিযোগ তুলেছে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেল। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। আর ডাকসু নির্বাচনে বিশৃঙ্খলার আশঙ্কা করছেন ভিপি প্রার্থী উমামা ফাতেমা। প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান চিফ রিটার্নিং কর্মকর্তা। এ বিষয়ে আরও থাকছে রাকিব হাসানের রিপোর্টে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা থেকে বাদ পড়ারা মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করেন। যে সমর্থক তার নামে ভুল অথবা সমর্থকের রেজিস্ট্রেশন নম্বর এইরকম কিছু ত্রুটিপূর্ণ হয়েছে, যে কারণে টোটাল 47 জনের মতো ক্যান্ডিডেটের নাম প্রকাশিত হয়নি। আমার পূর্ণাঙ্গ তথ্য প্রস্তাবক এবং সমর্থকের পূর্ণাঙ্গ তথ্য সহকারে আমি আপিল পেপারটি জমা দিয়েছি এবং আমি বিশ্বাস রাখি যে আমার প্রার্থীতা অবশ্যই তারা ফিরিয়ে দেবে। নির্বাচনী প্রচার শুরু না হলেও জুম্মার নামাজ শেষে কুশল বিনিময় করেন ছাত্রদল, ছাত্র শিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বেশ কয়েকটি প্যানেলের প্রার্থীরা। অনলাইনে মিথ্যা প্রোপাগান্ডা চালানোর অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী। প্রোপাগান্ডা ছড়ানো হলো যে আমি বলেছি ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক ইচ্ছা করলেই ভিপিজিএস হতে পারতেন, মানে ভোট লাগবে না। এই যে এই ধরনের যে উদ্দেশ্য প্রণোদিত প্রোপাগান্ডা, এটা কিন্তু বিশ্ববিদ্যালয় পরিবেশের জন্য নিঃসন্দেহে নির্বাচনের জন্য হুমকি স্বরূপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী। তাদের বিরুদ্ধেও সাইবার বুলিং এর অভিযোগ করেন। সকল রাজনৈতিক দলকে আমি অনুরোধ করব, আমরা এই রাজনীতির নামে অপরাজনীতি করবো না, নষ্টামি করবো না। আমাদের মধ্যে প্রতিযোগিতা হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু এইভাবে হ্যারাসমেন্ট করা, সাইবার বুলিং করা, এই চাইতে ন্যাক্কারজনক নিকৃষ্ট কাজ পৃথিবীতে আর কিছু হতে পারে না। আচরণবিধি লঙ্ঘনের পরও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের। বিশৃঙ্খলার আশঙ্কা করছেন ভিপি প্রার্থী উমামা ফাতেমা। প্রশাসনের এই ধরনের উদাসীনতার কারণে নির্বাচনের দিন এখানে লাইন জ্যামিং থেকে শুরু করে ভোট কেন্দ্রে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। বঙ্গমাতা হলে যখন সময় পার হয়ে যাওয়ার পরে মনোনয়ন উত্তোলন করতে গেছেন, সাধারণ শিক্ষার্থীদের বাধার সম্মুখীন হয়েছেন, কিন্তু ওই বাধাকে ছাত্রদল সম্মান করে মব বলে সম্বোধন করেছেন। প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান চিফ রিটার্নিং অফিসার। নির্বাচনী যে আচরণবিধি তারা এটা মেনে চলবে আমরা আশা করি। আমরা কালকে রাত্রের নোটিশের পরে আমরা দেখেছি যে হ্যাঁ, মোটামুটি আমাদের ছাত্রছাত্রীরা এই বিষয়ে কনসার্ন। আগামী 26 আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রচারে নামবেন প্রার্থীরা। রাকিব হাসান, RTV, ঢাকা। রাষ্ট্রীয় তহবিল অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে। শুক্রবার দেশটির অপরাধ তদন্ত বিভাগ ৭৬ বছর বয়সী রনিলকে গ্রেপ্তার করে। স্ত্রীর স্নাতক সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে রনিলের লন্ডন সফর নিয়েও তদন্ত চলছে। তদন্তের অংশ হিসেবে কলম্বোয় সিআইডি কার্যালয়ে জবানবন্দি দিতে গেলে গ্রেপ্তার করা হয় তাকে। রেকর্ড ৬ বার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন রনিল। ২০২২ সালে ভয়াবহ আর্থিক সংকটের সময় ব্যাপক বিক্ষোভের মুখে গোতাবায়া রাজাপাকসে পালিয়ে গেলে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেন রনিল বিক্রমসিংহে। প্রথমবারের মতো গাজা উপত্যকাকে দুর্ভিক্ষ হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ। বিশ্বজুড়ে খাদ্য সংকট ও ক্ষুধা পরিস্থিতি নজরদারি করা জাতিসংঘ সমর্থিত সংস্থা দ্য ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন বলছে, গাজার অন্তত একটি এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আর তা আগামী মাসের মধ্যে সর্বত্র ছড়িয়ে পড়বে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতির ক্ষেত্রে জাতিসংঘের এই রিপোর্ট ইসরায়েলের উপর চাপ বাড়াবে। তবে জাতিসংঘের রিপোর্ট প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুক্রবার ঘোষিত স্কোয়াডে ৩ বছর পর টি-20তে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান, ফিরেছেন সাইফ হাসানও। এদিকে নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নেওয়া মেহেদী হাসান মিরাজের জায়গা হয়নি দলটিতে। স্ট্যান্ড বাই রাখা হয়েছে এই অলরাউন্ডারকে। এই তালিকায় আরও আছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু এশিয়া কাপ। লিটনের নেতৃত্বে আসরের প্রথম ম্যাচে টাইগাররা খেলবে ১১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ হংকং। পরে দুটি ম্যাচ ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে। আজ থেকে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ১৭তম জাতীয় সামার অ্যাথলেটিক্স। বিকেলে আসরের উদ্বোধন শেষে মূল প্রতিযোগিতায় নামেন অ্যাথলেটরা। আসরের সবচেয়ে আকর্ষণীয় ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানবী হয়েছেন নৌবাহিনীর সুমাইয়া। একই বাহিনীর প্রতিযোগী গত ১৬ বারের চ্যাম্পিয়ন শিরিনকে পেছনে ফেলে ১২.১৯ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানবী হন তিনি। এদিকে দীর্ঘ ৮ মাস পর চোট কাটিয়ে ট্র্যাকে ফিরে শিরোপা পুনরুদ্ধার করে বাজিমাত করেছেন ইমরানুর। স্বর্ণপদক জয়ের সময় নিয়েছেন ১০.৬৪ সেকেন্ড। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেনাবাহিনীর আব্দুল মোতালেব ১০.৮৬ সেকেন্ড নিয়ে হয়েছেন দ্বিতীয়, আর ১০.৮৮ সেকেন্ড সময় নিয়ে ইসমাইল হোসেন হয়েছেন তৃতীয়।
দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।